নমস্কার, আমি দিয়া। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মমতা, চাপ বাড়ালেন কেন্দ্রের উপরে। আশ্রয় দেব বলার সময় কেন্দ্রকে মনে ছিল না, বাংলাদেশ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, মৃত 100, রেফারির সিদ্ধান্তে রণক্ষেত্র গিনি। বাংলাদেশকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে, যে কোনো টাইমেই শুরু হয়ে যেতে পারে যুদ্ধ, সীমান্তে যাওয়ার আগে বললেন বিজেপি নেতা। জেলা শাসকদের নিয়ে ফের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর, আওয়াজ থেকে জল, কি কি বিষয়ে হবে পর্যালোচনা, দেখুন বিস্তারিত। ঘোর সংকট, মন্দিরের চাতালেই ফোঁটা ফোঁটা রক্ত, পুজো দিতে গিয়ে টের পান মহিলারা, গ্রাম জুড়ে আতঙ্ক। নিয়োগ দুর্নীতি মামলার জামিন হেভিওয়েট অভিযুক্তের, কে তিনি জানেন? চমকে যাবেন শুনে। স্বামী তৃণমূল কাউন্সিলর, আবার স্কুল শিক্ষক, স্ত্রীর নামে বরাদ্দ হলো সরকারি বাড়ি, রামজীবনপুরে শোরগোল। আর কয়েকদিনের অপেক্ষা, হু হু করে নামবে পারদ, হি হি করে কাঁপবে বাংলা, রইল আবহাওয়ার মেগা আপডেট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নয়তো বিদেশ মন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের পরিস্থিতির কথা তোলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বলে স্বীকার করলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে রাজ্য সরকার উদ্বিগ্ন তা জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের অনেক বন্ধুর আত্মীয় স্বজন সেখানে আছে, সীমান্ত বিএসএফ পাহারা দেয়। গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তাদের দল এখানে রোজ মিছিল করছে, বলছে সীমান্ত আটকে দেবে, খাবার দেব না। এটা আমাদের এখতিয়ারভুক্ত নয়। এসব দিয়ে কেন্দ্র গাইডলাইন দেয়। ধর্ম, বর্ণ, জাতি যেখানেই আক্রান্ত হোক আমরা নিন্দা করি। আমরা শুধু চাই শান্তি ফিরুক। এরপরেই বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বন্ধুত্বের উপর যেন অত্যাচার না হয়। প্রধানমন্ত্রী কথা বলুক, বিদেশমন্ত্রী কথা বলুক, দুই দেশ কথা বলুক, না হলে কেন্দ্র ভারতীয়দের ফোরাক, আমরা খাবার জোগাতে পারবো। জাতীয় পতাকা অপমান করা উচিত নয়। আমি ইসকনের সাথে কথা বলেছি, প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠাক, আমরা শান্তি চাই। বাংলা ভাষায় কথা বললে অনেক সময় অনুপ্রবেশকারী বলে অত্যাচার করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে গ্রেফতারের পরই নতুন করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে। তারপর থেকে সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে রাজ্যের পুলিশ প্রশাসনও। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে দ্বিচারিতা বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সোমবার পেট্রাপোল সীমান্তে হিন্দু সন্ন্যাসীদের অবস্থান মঞ্চে যাওয়ার পথে তিনি বলেন, যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন মন্তব্য করার সময় প্রধানমন্ত্রীর কথা মনে পড়েনি কেন? শুভেন্দুবাবু বলেন, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের আশ্রয় দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্রমন্ত্রীর কথা তার মনে ছিল না। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ব্যাপক জনরোষ তৈরি হয়েছে, ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে, তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলেছিলেন। দায়িত্বটা ওনাকেও নিতে হবে। একই অঙ্গে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুক। তার দাবি, বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর কথা তো আমি প্রথম বলেছিলাম। বাংলাদেশের শান্তি সেনা পাঠিয়ে আক্রান্তদের উদ্ধার করা উচিত, এতে সমস্যার কি আছে? ওদিকে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি থাকে না, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার মুসলিম তোষণের নীতির ফলে তার দলেরই বহু হিন্দু নেতা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তাই এই সব বলে তাদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে অন্তত 100 জনের মৃত্যু হলো গিনিতে। গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরে করে এই ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এই খবর মিলেছে। যে হাসপাতালে মৃত এবং আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেখানকার এক চিকিৎসকই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তার কথায়, হাসপাতালের ভিতরে যতদূর চোখ যাচ্ছে শুধু মৃতদেহের সারি চোখে পড়েছে। মর্গের মৃতদেহ উপচে পড়ছে। হাসপাতাল সূত্রের খবর, অন্তত 100 মানুষের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার উপরে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। রাস্তার উপরেই পড়ে রয়েছে একাধিক মৃতদেহ। বিক্ষোভকারীরা থানায় ভাঙচুর করেও আগুন ধরিয়ে দেয়। মাঠে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত।
বিক্ষুব্ধ সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে যান। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে গিনির ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট মামাদি দৌমো বৌয়ার সামনে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টের খেলাতেই এই গন্ডগোল শুরু হয়। গিনিতে সম্প্রতি এই ধরনের ফুটবল টুর্নামেন্ট খুবই জনপ্রিয় হয়েছে, কারণ ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই আগামী বছর নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করতে চাইছেন মামাদি দৌমো বৌয়া। যুদ্ধের জন্য তৈরি হতে হবে বাংলাদেশের ইউনূস সরকারকে, এবারে এমনই বার্তা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে তা থেকে বের করার জন্য পাশে দাঁড়াতে হবে এপার বাংলার সনাতনীদের। ইউনূস সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে আজ সোমবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতারা। বাংলাদেশে গ্রেফতার হওয়ায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সোমবার প্রতিবাদ সভা করবেন শুভেন্দু অধিকারী। সেখানে নেতা বিধায়ক ছাড়াও উপস্থিত থাকবেন সাধু সন্তরা। সীমান্তের সেই প্রতিবাদ সভায় যোগ দেওয়ার আগে সোমবার বিজেপি নেতা অর্জুন সিং জানান, একাধিক দাবি নিয়ে সীমান্তে যাচ্ছেন তারা। তাদের দাবি, যে পণ্য বাংলাদেশে যায় তা বন্ধ করতে হবে, চিকিৎসার জন্য আর ভারতে আসা যাবে না, করাচি রাওয়ালপিন্ডিতে যেতে হবে। অর্জুন সিং জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জ কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। প্রয়োজনে যুদ্ধের জন্য তৈরি হতে হবে বলেও দাবি করেন অর্জুন। তবে বিজেপি নেতা মনে করছেন, এখনই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়বে না বাংলাদেশ সরকার। তার মতে, চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে ঢুকিয়ে বাংলাদেশ সরকার বার্তা দিতে চাইছে যে কেউ প্রতিবাদ করলেই মুখ এভাবে বন্ধ করে দেওয়া হবে। জেলা শাসকদের নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই জেলা শাসক সহ বেশ কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী এই বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বৈঠকে কি কি বিষয়ে পর্যালোচনা হবে? সূত্রের খবর, পিএইচই দফতর অর্থাৎ বাড়ি বাড়ি জল পৌঁছানো নিয়ে গত সপ্তাহের পর কি অগ্রগতি হলো তা নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবাস যোজনা নিয়েও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয়ে জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের ট্যুরিজম থেকে বাংলাদেশ পরিস্থিতি একাধিক বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ প্রসঙ্গে মমতা সোমবার বলেন, আমাদের অনেক বন্ধুর আত্মীয় স্বজন সেখানে আছে। সীমান্ত বিএসএফ পাহারা দেয়। গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তাদের দল এখানে রোজ মিছিল করছে, বলছে সীমান্ত আটকে দেবে, খাবার দেব না, এটা আমাদের এখতিয়ারভুক্ত নয়। এসব নিয়ে কেন্দ্র গাইডলাইন দেয়। ধর্ম বর্ণ জাতি যেখানেই আক্রান্ত হোক আমরা নিন্দা করি। আমরা শুধু চাই শান্তি ফিরুক। গ্রামের মেঠো পথে কখনো দেখা গিয়েছে, কখনো আবার বাড়ির চাতালে, এমনকি গ্রামের মন্দিরের চাতালেও বিছিল রক্তের ফোঁটা ফোঁটা দাগ। মাটিতে পায়ের ছাপো দগদগে, গ্রাম জুড়ে আতঙ্ক, সকলের মুখেই কানাঘুষো। কেউ বলছে বাঘ বেরিয়েছে, কেউ বা বলছে সিংহী। আতঙ্কিত আরামবাগের তিরোল এলাকা। অজানা জন্তুর সিসিটিভি ফুটেজ মিলেছে, বন দফতর খাঁচা পেতেছে, চলছে মাইকিং। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের যেখানে সেখানে মন্দিরে রাস্তায় রক্তের দাগ, কিন্তু কেউই বলতে পারছে না কি এমন জন্তু গ্রামে এসে ঘোরাঘুরি করছে। রক্তের দাগ দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত তাকে চোখের দেখা মেলেনি, তবে মিলেছে সিসিটিভি ফুটেজ, তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। যদিও আরামবাগ বন দফতরের আধিকারিক আশরাফুল ইসলাম ও অন্যান্য বনকর্মীরা এলাকায় মাইকিং এ প্রচার করেছেন, সতর্ক করেছেন কেউ যদি কিছু দেখে থাকেন তাহলে তৎক্ষণাৎই বন দফতরে জানাতে। দুদিন ধরে এলাকায় মাইক প্রচার করা হয়েছে, এমনকি অনেকে অজানা এই হিংস্র জন্তুটিকে ফাঁদে ফেলতে খাঁচাও পাতা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো জন্তু ধরা পড়েনি। গ্রামের মানুষজন জানিয়েছেন, ভয়ে কেউই কোনো কাজ করতে পারছেন না। বেশ কয়েকটি কুকুরও উধাও। মন্দিরের পাশ দিয়ে সে হাঁটা চলা করছে, যাতায়াত করছে, আর কিছু প্রাণী ধরছে। যদিও এখনো পর্যন্ত কোনো মানুষ আক্রান্ত হননি। বন দফতরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও আতঙ্ক কাটেনি এলাকায়। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় শর্তে জামিন অয়নশীলের। মানিক কুন্তল শান্তনুর পথে জামিন অয়নের, তবে জেলমুক্ত হচ্ছে না অয়ন। সিবিআই মামলায় জেলে থাকবে সে। 20 মার্চ 2023 সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে ইডি। এবার শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় অয়নশীলের। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, মোবাইল নম্বর দিতে হবে ইডিআইওকে। ইডি কোর্ট এলাকার বাইরে যেতে পারবেন না। নিয়মিত বিচার পর্বে আদালতে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে, নথি বিকৃত করা যাবে না। এদিকে ফের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডি এবং সিবিআই হেফাজতে এবং জেল হেফাজতে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ।
সূত্রের খবর, সেই সংক্রান্ত তথ্য আদালতে দিতে দেরি করেছেন আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, গতকাল রাতে এই রিপোর্টের খোঁজ আমরা করেছিলাম, কিন্তু আপনারা রিপোর্ট জমা দেননি। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, ইউ ক্যান নট টেক কোর্ট ফর গ্রান্টেড, উই নিড টু কিপ সার্টেন ওয়ার্ক কালচার হিয়ার। বস্তুত আদালতকে মর্যাদা দেওয়া ও আইনজীবীদের কর্মসংস্কৃতি নিয়ে রীতিমতো উৎসাহ প্রকাশ করেন বিচারপতি। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় বিচারপতি সূর্যকান্ত তার পর্যবেক্ষণে আরো বলেন, রিপোর্ট পড়তে আমাদের একটু সময় লাগবে। এরপরই আদালতের তরফে শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার। তৃণমূল কাউন্সিলর পেশায় শিক্ষক, রয়েছে দ্বিতল পাকার বাড়ি, তবুও কাউন্সিলরের স্ত্রী পেলেন সরকারি যোজনা হাউস ফর অল এর বাড়ি। ঘটনায় শোরগোল, অথচ পুরো এলাকায় অনেকেই বারবার পুরসভায় তদির করেও বাড়ি পাননি। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায়। রামজীবনপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় একজন স্কুল শিক্ষক। শম্ভু দাসের রয়েছে একটি দোতলা পাকা বাড়ি, তবুও শম্ভু দাসের স্ত্রী মনিকা দাসের নামে হাউস ফর অল প্রকল্পে বাড়ি বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই সেই বাড়ির কাজও শুরু হয়েছে, আর এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। প্রশ্ন উঠছে, পুরো এলাকায় এখনো বহু গৃহহীন মানুষ রয়েছেন, যারা ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করছেন। তাদের নামে এখনো বাড়ি বরাদ্দ না হলেও বাড়ি থাকা সত্ত্বেও কি করে বাড়ি বরাদ্দ হলো তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর নামে? স্বভাবতই এই ঘটনায় শাসক দল পরিচালিত পুরসভার বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি এবং সিপিএম এর স্থানীয় নেতারা। ভরা ডিসেম্বরে শীত নেই, আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি, মন ভার শীত প্রেমীদের। ভরসা দিচ্ছেন আবহাওয়াবিদরা, এই মাসেই আসছে হাড় কাঁপানো শীত। মাঝারি শক্তির ঘূর্ণিঝড় ফেঞ্জল ল্যান্ডফল করেছে মাত্র 75 কিলোমিটার গতিতে, কিন্তু শীতের সারে সর্বনাশ করে দিয়ে গিয়েছে এই সাইক্লোন। গাঙ্গেয় বঙ্গের বাতাসে আমদানি করেছে অস্বাভাবিক জলীয় বাষ্প। দিন রাত্রির তাপমাত্রা নামার বদলে বাড়ছে। গায়ে গরম জামার প্রয়োজন হচ্ছে না ডিসেম্বরের প্রথম সপ্তাহে। স্বভাবতই মনমরা হয়ে পড়েছেন শীতপ্রেমীরা। তাদের আশ্বস্ত করে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, 9 তারিখের পর খেলা ঘুরবে, আর বল বদল হবে 12 বা 15 ডিসেম্বর থেকে। জাকিয়ে শীতের ইনিংস আসছে রাজ্যে, স্থায়ী হবে অন্তত বড়দিন পর্যন্ত। কোথায় কেমন ঠান্ডার পূর্বাভাস? দার্জিলিং 4 ডিগ্রি, কালিম্পং 6 ডিগ্রি, পুরুলিয়া 6 ডিগ্রি, জলপাইগুড়ি 6 থেকে 8 ডিগ্রি, আলিপুরদুয়ার 6 থেকে 8 ডিগ্রি, কোচবিহার 6 থেকে 8 ডিগ্রি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর 8 ডিগ্রি, বীরভূম 7 থেকে 8 ডিগ্রি, মুর্শিদাবাদ 8 থেকে 9 ডিগ্রি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান 8 থেকে 10 ডিগ্রি, বীরভূম 7 থেকে 8 ডিগ্রি, মুর্শিদাবাদ 8 থেকে 9 ডিগ্রি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান 8 থেকে 10 ডিগ্রি, নদিয়া 9 থেকে 10 ডিগ্রি, বাঁকুড়া 8 ডিগ্রি, ঝাড়গ্রাম 8 থেকে 9 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর 9 থেকে 10 ডিগ্রি, হুগলি 9 থেকে 10 ডিগ্রি, হাওড়া 10 ডিগ্রি, পূর্ব মেদিনীপুর 10 থেকে 12 ডিগ্রি, উত্তর 24 পরগনা 10 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 10 থেকে 12 ডিগ্রি এবং কলকাতা 10 থেকে 12 ডিগ্রি। খবর শেষ হলো।